নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একটি খুব খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম পাওয়া। শুনতে থাকুন আজকের গল্প পাওয়া। উত্তরে, দক্ষিণে, পূবে, পশ্চিমে যেদিকেই চোখ ফেরানো যাক কোনো বিষয় নেই, শুধু টিলা আর টিলা। চড়াইয়ের পর উতরাইয়ে মাটি এখানে তরঙ্গিত। কবে যেন একদিন মহারাষ্ট্রের এই প্রান্তরগুলিতে একখানা সমুদ্র অবিরাম দোল খেত আর শাসাত। কে এক জাদুকর মন্ত্র পড়ে চিরদিনের মতো তাকে স্তব্ধ করে দিয়েছে। ফল হয়েছে এই, তার অস্থিরতা আর নেই, শাসানিও থেমে গেছে। মন্ত্র পড়া ঢেউগুলো শুধু মাথা তুলে দিনের পর দিন একইভাবে অনড় হয়ে আছে। মাটির রং এখানে কালো, এত কালো মনে হয় কৃষ্ণাঙ্গী এক আদিবাসিনী শরীর এলিয়ে দিয়ে এই প্রান্তরে শুয়ে আছে। কৃষ্ণাঙ্গী শুধু নয়, মহারাষ্ট্রের এই মাটি রুক্ষ কর্কশ আদিম। কোথাও তার এতটুকু কোমলতা নেই। গ্রানাইট পাথরের রূঢ়তা মেশানো এই প্রান্তরগুলির কোনো প্রান্তেই প্রাণের সমারোহ খুঁজে পাওয়া যাবে না। মাঝে মাঝে কন্টিকারির ঝোপ, একা চাপড়া হলুদ রঙের শুকনো ঘাস, কদাচিৎ দু চারটে রোগা চেহারার বাবলা। এর মধ্যেই জন্মের সমস্ত উদ্যম শেষ। পৃথিবী এখানে প্রসূতি নয়, বন্ধা। বন্ধা বললে বোধহয় ঠিক বলা হয় না, বলা উচিত মৃত বৎসা। চলতে চলতে একবার থমকে দাঁড়ালো জোহন। লোকটা বিদ্র, অর্থাৎ গোয়াঞ্চি খ্রিস্টান। বয়স 40 ঊর্ধ্ব, কিন্তু 50-এর অনেক নিচে। থ্যাবড়া নাক, গায়ের রং পোড়া তামাটে, মুখে বহুদিনের না কামানো দাড়ি গোঁফ। নেশা এবং আনুষঙ্গিক তাবৎ অত্যাচারের ছাপ শিলমোহরের মতো তার সর্বাঙ্গে মারা আছে। জোহন চরিত বুঝবার জন্য তার ভেতরে ঢোকবার প্রয়োজন নেই। শরীরময় অসংখ্য ধ্বংসের স্মৃতি এবং নানগালে, কপালে আর গলার কাছে লম্বা লম্বা কাটা দাগগুলো সেটা অনেকখানি ব্যাখ্যা করে রেখেছে। ভুরুর ওপর হাতের আড়াল দিয়ে একবার আকাশের দিকে তাকালো জোহন। বেলাটা আন্দাজ করে নিতে চাইল বোধ হয়, কিন্তু সঙ্গে সঙ্গেই চোখ দুটো ফিরিয়ে আনতে হলো তাকে। কেননা ইতিমধ্যেই সূর্যটা কখন যেন আকাশের ঢাল বেয়ে মাথার উপর এসে উঠেছে। আকাশের দিক থেকে চোখ ফিরিয়ে একবার চারপাশ দেখে নিল জোহন। উত্তরে, দক্ষিণে, পূবে, এই 3 দিকে সব পথেই তার জন্য কাঁটা ছড়ানো। পূবে গেলে ধেইহেল, উত্তরে রাজপিপলা, আর দক্ষিণে গেলে নিপানি। যেখানেই সে যাক, ধরা তাকে পড়তেই হবে। সমস্ত মহারাষ্ট্র জুড়ে তার জন্য ফাঁদ পাতা রয়েছে। 3টে খুন, নোটজাল, জালিয়াতি, শ্রীঘটিত ব্যাপার। পেনাল কোডের পৃষ্ঠাগুলিতে যত রকম অপরাধের তালিকা আছে, তার কোনোটাই বোধহয় বাদ দেয়নি সে। একবার ধরা পড়লে ফাঁসি তার নিশ্চিত। কিন্তু ফাঁসির দড়িটা গলায় জড়াতে খুব উৎসাহ বোধ করে না জোহন। অনেকদিন আগেই পুলিশ পিছু নিয়েছিল। জোহন অবশ্য তাদের চোখে ধুলো ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছিল। কিন্তু মাস 3 আগে রেসের মাঠে একজনকে ছুরি মারবার পর থেকেই পুলিশ শিকারী কুকুরের মতো হন্যে হয়ে উঠেছে। কাজেই লুকোচুরির মাত্রাটা বাড়াতে হয়েছিল জোহনকে। আজ ঔরঙ্গাবাদ, কাল পিপলি, পরশু মানমদ। তাড়া খাওয়া একটা জন্তুর মতো পালিয়ে পালিয়ে বেরিয়েছে জোহন। যেখানেই গেছে তার ঘ্রাণেন্দ্রিয় টের পেয়েছে এখানে খুব বিপদ। তৎক্ষণাৎ অন্য কোথাও উধাও হয়েছে। কিন্তু সমস্ত মহারাষ্ট্রে নিজের জন্য নিরাপদ একটু জায়গা খুঁজে পায়নি সে। ক্রমাগত তার মনে হচ্ছিল একটা অদৃশ্য জাল
অতি দ্রুত চারপাশ থেকে গুটিয়ে আসছে। যে কোনো মুহূর্তে সে ধরা পড়ে যাবে। ভয়ে আতঙ্কে জোহন যখন উদ্ভ্রান্ত, ঠিক সেই সময় পশ্চিম দিকটার কথা তার মনে পড়েছে। সঙ্গে সঙ্গে আর অপেক্ষা করেনি। দিন 3 আগে রত্নগিরি থেকে হাঁটতে শুরু করেছিল। 3 দিন 3 রাত অবিরাম হেঁটে অবশেষে এই প্রান্তরে এসে পৌঁছেছে। উত্তর দক্ষিণ পূবে সব দিকের সব পথই তার জন্য বন্ধ। শুধু খোলা আছে পশ্চিম দিকটা। ভুরুর ওপর হাত রেখে সেদিকেই তাকালো জোহন। কিন্তু আর কত দূর? টিলার স্তব্ধ সমুদ্রটা পশ্চিম দিগন্তে যেখানে গিয়ে শেষ হয়েছে, তারপর সারি সারি ধোঁয়ার দৈত্য আকাশের দিকে মাথা তুলে রয়েছে। জোহন জানে ওগুলো সাতপুরা পাহাড়ে চূড়ো। তার গন্তব্য সেখানেই। সে শুনেছে সাতপুরার গায়ে ইতস্তত আদিবাসীদের গ্রাম ছড়িয়ে আছে। তার একটাতে গিয়ে আপাতত আশ্রয় নেবে সে। জোহনের ধারণা পৃথিবীর কোলাহল থেকে অত দূরে প্রকৃতির সেই দুর্গম স্বদেশে পুলিশ তার খোঁজ নাও পেতে পারে। 3 দিন 3 রাত কিছুই খায়নি জোহন। এমনকি এই নির্দয় প্রান্তরে এক ফোঁটা জল পর্যন্ত জোটেনি। জীবের ডগা থেকে বুক পর্যন্ত একরাশ ধারালো বালির মতো খড়খড়ে হয়ে আছে। মুখ থেকে লালা বের করে যে গলা ভিজিয়ে নেবে তারও উপায় নেই। লালা পর্যন্ত শুকিয়ে গেছে। টলতে টলতে আবার হাঁটতে শুরু করলো জোহন। তারপর গ্রানাইট শিলার উপর দিয়ে এগিয়ে চলল। সজ্ঞানে নয়, বাঁচবার অদম্য এক ইচ্ছা ঘোরের মধ্যেই তাকে ঠেলে নিয়ে চলেছে যেন। বিকেল পর্যন্ত একটানা হাঁটল জোহন। তারপর তার মনে হতে লাগলো শ্বাস যেন আটকে আসছে। আকাশে এখনো দিনান্তের আলো ছড়ানো, কিন্তু তার মনে হলো সব অন্ধকার হয়ে আসছে। আর কানের কাছে ঝিঝিদের একটানা অবিশ্রান্ত চিৎকার যেন শোনা যাচ্ছে। জোহন হয়তো বেহুঁশি হয়ে পড়ত। ঠিক সেই সময় খানিকটা দূরে ইংরেজহাট মানে গির্জা, তার চূড়োটা চোখে পড়ে গেল। ধোঁয়ার দৈত্যগুলো ততক্ষণে অনেক স্পষ্ট হয়ে উঠেছে। সাতপুরা তবে কি এসে গেছে? এই প্রান্তরে গির্জা। কিছুক্ষণ বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল জোহন। তারপর শরীরের অবশিষ্ট শক্তিটুকু 2 পায়ে জড়ো করে গির্জাটার দিকে একরকম দৌড়ই লাগালো। এই মুহূর্তে তার একটু জল চাই, তারপরে কিছু খাদ্য, অবশেষে ঘুম। গির্জাটার ভিতরে ঢুকতে গিয়ে থমকে গেল জোহন। সামনের দিকে পাথরের বিস্তৃত চত্বর, তার উপর যে মিশনারি সন্ন্যাসিনীটি দাঁড়িয়ে রয়েছে। সে কে? এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে জোহনের সমস্ত স্নায়ুর মধ্য দিয়ে দুরন্ত গতিতে ঝড় বইতে লাগল। ঘন পালকে ঘেরা সেই চোখ, সেই ঈষৎ টেপা ঠোঁট, নবদপে সাদা পোশাকে সমস্ত শরীর ঢাকা। মাথার চুল, হাত পা কিছুই দেখা যাচ্ছে না, তবু যেন মনে হচ্ছে হ্যাঁ সেই সাবন্তবাদীর সেই মেয়েটা যার নাম রেবেলা। শুধু মনে হওয়া নয়, এ নিশ্চয়ই রেবেলা। ওদিকে সন্ন্যাসিনীও স্থির নিবিষ্ট দৃষ্টিতে জোহনের দিকে তাকিয়েছিল। একসময় সম্মোহিত পশুর মতো পায়ে পায়ে সামনে এগিয়ে এলো জোহন। আধফোঁটা চাপা গলায় বলল, রেবেলা না? সন্ন্যাসিনীর ঠোঁট দুটো নড়ে উঠল। অনুচ্চ কিন্তু শান্ত স্বরে সে বলল, আমার নাম তাই। আর পরিচয়? পরিচয় হলো সন্ন্যাসিনী। আমি খ্রিস্টের সেবিকা। কিন্তু তুমি তো সামন্তবাদীর জোহন, তাই না? আত্মবিস্মৃতের মতো জোহন উত্তর দিল, হ্যাঁ। তুমি এখানে? আর একটু হলেই সত্যিটাই মুখ দিয়ে বেরিয়ে আসতো জোহনের। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, চিনালির দিকে যাচ্ছিলাম, রাস্তা ভুল করে এখানে এসে পড়েছি। কিন্তু কি?
জিজ্ঞাসু চোখে রেবেলা তাকালো। আপনি না তুমি, কি দিয়ে সম্বোধন করবে? সেটা ঠিক করতে খানিকটা সময় লাগলো জোহনের। শেষ পর্যন্ত মরিয়া হয়েই বলে ফেলল, তুমি কবে সন্ন্যাসিনী হলে, আর এখানেই বা এলে কেমন করে? রেবেলার দৃষ্টি চকিতের জন্য একবার তীক্ষ্ণ হয়েই পরক্ষণেই নরম হয়ে গেল। কি একটু ভেবে শান্ত সুরে সে বলল, সেসব কথা শুনে কি হবে? দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। দিন কয়েক খাওয়া হয়নি বোধ হয়। এসো, আমার সঙ্গে এসো। এতক্ষণ খিদে তৃষ্ণার কথা একেবারেই খেয়াল ছিল না জোহনের। সারা দেহে যে 3 দিনের অপরিসীম অবসাদ মাখা, তাও মনে পড়েনি। আবার সেসব মনে পড়ল। বলল, হ্যাঁ চলো। সন্ন্যাসিনীর পিছু পিছু চলতে চলতে জোহন ভাবল, আশ্চর্য, সাতপুরার এই সুদূর পাহাড়ি এলাকায় রেবেলাকে এভাবে যে আবিষ্কার করবে, এ ছিল তার পক্ষে অকল্পনীয়। আরও আশ্চর্য, তাকে দেখে ভয়ে পালিয়ে যায়নি রেবেলা। এমনকি তার শান্ত মুখে উদ্বেগের একটি রেখাও ফুটে বেরোয়নি, বরং অসংকোচে নির্ভয়ে তাকে সঙ্গে নিয়ে চলেছে। সন্ন্যাসিনী রেবেলা, একেবারেই ভয়লেসীন। কিন্তু সাবন্তবাদীর সেই মেয়েটা কেমন ছিল? চলতে চলতে জোহনের স্মৃতিতে 2 যুগ আগের দিনগুলো বিদ্যুৎ চমকের মতো ফুটে উঠল। সাবন্তবাদীতে জোহনদের প্রায় পাশাপাশি বাড়িতেই থাকত রেবেলারা। তারাও গোয়াঞ্চি খ্রিস্টান। রেবেলা ছেলেবেলা থেকেই রূপসী। যৌবনে পৌঁছবার আগেই তার রূপের খ্যাতি সারা সাবন্তবাদীতে ছড়িয়ে পড়েছিল। মা বাবা এবং রেবেলা নিজে, এই নিয়ে তাদের ছোট মাপের সংসার। রেবেলার বাবা আলমিডা ছিল মাল্লা। নিজের নৌকো অবশ্য ছিল না, পরে নৌকোয় ভাড়া কাটত। সারা দিনের পরিশ্রমের দাম ছিল 2.5 টাকা। কিন্তু কটা দিনই বা কাজে বেরুতে পারত আলমিডা। আজন্মে সহচর মারাত্মক হাঁপানি ছিল তার। প্রায় 12 মাসই সেটা তাকে বিছানায় ফেলে রাখত। ফল হতো এই, 3 জনের ছোট্ট সংসারটা প্রায়ই অচল হয়ে থাকত। আর জোহনের বাবার ছিল শুঁটকি মাছের কারবার। অবস্থা তাদের মাঝারি রকমের সচ্ছল। ছেলেবেলায় বাবা তাকে স্কুলে পাঠিয়েছিল। বছর কয়েক মাত্র সেখানে যাতায়াত করেছিল জোহন। তারপর সেই পথ মারানো ছেড়ে দিয়েছিল। পড়াশুনো ছেড়ে যে পাপের ব্যবসায় গিয়ে বসবে, তাও করেনি জোহন। কৈশোরের সীমানা পার হওয়ার আগেই সে মদ ধরেছিল। কথায় কথায় ছুরি চালাত। চূড়ান্ত উচ্ছৃঙ্খল ছিল সে, আর ছিল লুচ্চা লম্পট। সামন্তবাদী সুন্দর সুন্দর মেয়েরা তার ভয়ে রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছিল। বিশেষ করে রেবেলার উপর জোহনের আকর্ষণটা ছিল একটু বেশি। প্রতিবেশীদের এই সুদেহিনী মেয়েটাকে আয়ত্ত করবার জন্য উন্মাদ হয়ে উঠেছিল সে। একটা লোভী জানোয়ারের মতো প্রায় রোজই রেবেলাদের বাড়িতে হানা দিত জোহন। তার উদ্দেশ্যের মধ্যে কোনো রকম লুকোছাপা ছিল না। একদিন সোজাসুজি বিয়ের কথা পেড়ে বসেছিল সে। রেবেলার বাবা আলমিডা রাজি হয়নি। মাতাল গুন্ডার হাতে কোন বাপি বা মেয়েকে স্বেচ্ছায় সঁপে দিতে পারে? কিন্তু রাজি না হওয়ার ফল হয়েছিল মারাত্মক। প্রচণ্ড ঝগড়া করেছিল জোহন। অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছিল। আলমিডা বিশেষ কিছু বলেনি, শুধু বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিল। যাবার সময় জোহন শাসিয়ে গিয়েছিল, সে দেখে নেবে। দেখে সে নিয়েও ছিল। দিন কয়েক পর রাত্রিবেলা বাড়ি ফেরবার পথে ছুরির ঘা খেয়ে এসেছিল আলমিডা। আলমিডা যতদিন বেঁচে ছিল 2 হাত দিয়ে মেয়েকে আগলে আগলে রেখেছে। সে মরবার পর আবার আসা যাওয়া শুরু করেছিল জোহন। রেবেলার মা বারণ করেছে, জোহন শোনেনি। সামন্তবাদীর পঞ্চায়েতে জোহনের নামে নালিশ জানিয়েও কোনো লাভ হয়নি। জোহনের ভয়ে পঞ্চায়েত নীরব থেকেছে। কাজেই তার রাহুগ্রাস থেকে বাঁচবার জন্যে রেবেলার তার মা
পুনেতে এক আত্মীয়ের বাড়ি পালিয়ে গিয়েছিল। রেবেলাকে পাওয়ার জন্য জোহন তখন উন্মত্ত। খুঁজে খুঁজে সেও পুনেতে এসেছিল। পুনেতে বেশি দিন থাকা হয়নি রেবেলার। সেখান থেকে তারা গিয়েছিল রত্নগিরি, তারপর আজাগাঁও। আত্মীয় স্বজনদের দুয়ারে দুয়ারে একটু আশ্রয়ের জন্য তারা কড়া নেড়েছে। কোনো দুয়ার 2-4 দিনের জন্য খুলেছে, কোনোটা আবার খোলেইনি। যেখানেই তারা গেছে অশুভ একটা ছায়ার মতো তাদের পিছু পিছু ফিরেছে জোহন। যে কোনো উপায়ই হোক রেবেলাকে তার চাই, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া তার হলো না। আজাগাঁও এসে মার মেয়ে ভোজবাজির মতো কোথায় যে মিলিয়ে গিয়েছিল হদিশ পায়নি জোহন। একটা সুন্দরী সুদেহিনী মেয়ে নাগালের বাইরে বেরিয়ে যাবে, এটা তার সহ্য হয়নি। 2-3 বছর সমস্ত মহারাষ্ট্র প্রায় তোলপাড় করে ফেলেছে সে, কিন্তু না, কোথাও রেবেলাকে খুঁজে পায়নি। জোহন আর সামন্তবাদী ফেরেনি, সোজা চলে গিয়েছিল ভুসাওয়াল। খুন, নেশা, স্ত্রীলোক দিয়ে ঘেরা তার নিজের জীবনের নিজস্ব একটা কক্ষপথ ছিল। সেই অন্ধকার নিষিদ্ধ জগতে একটু একটু করে দিনে দিনে তলিয়ে গেছে সে। কিন্তু রেবেলা, মাঝি আলমিডা সেই মেয়েটা, আজ খ্রিস্টের সেবিকা, সন্ন্যাসিনী। আশ্চর্য। গির্জার দক্ষিণ প্রান্তের শেষ ঘরখানায় এসে রেবেলা বলল, তুমি একটু জিরো, আমি আসছি। ঘরের এক কোণে তক্ত বসে ধবধবে বিছানা পাতা। যখন তার উপর নিজেকে সঁপে দিল, আর রেবেলা বেরিয়ে উত্তর দিকে অদৃশ্য হয়ে গেল। মাত্র কিছুটা সময়, তারপরেই একটা পাজামার তোয়ালে নিয়ে ফিরে এলো সে। বলল, বাঁদিকের ঘরটা বাথরুম, তাড়াতাড়ি স্নান সেরে এসো, আমি খাওয়ার ব্যবস্থা করছি। স্নান সেরে যখন এসে দেখল প্লেটে খাবার সাজিয়ে রেবেলা বসে আছে। খেতে খেতে সেই কথাটাই আবার মনে পড়ল জোহনের। সে জানে রেবেলা তাকে ঘৃণা করত, যত ঘৃণা তত ভয়। কিন্তু এই মুহূর্তে একলা ঘরে তাকে খাওয়াতে বসিয়েও এতটুকু শঙ্কা নেই তো মেয়েটার? এতখানি শক্তি কোত্থেকে পেয়েছে সে? এছাড়া আরও একটা কথা মনে পড়তেই অবাক হয়ে গেল জোহন। রেবেলাকে অনেকক্ষণ ধরে দেখছে সে, কিন্তু একটা স্নায়ুও উত্তেজিত হচ্ছে না, রক্তে ঝড় ভেঙে পড়ছে না। তবে কি এই পবিত্র ইংরেজা মানে গির্জা তার সমস্ত অসংযমের উৎসটাকে স্তব্ধ করে দিয়েছে? নানা ভাবনার ভিড় ঠেলে সেই কৌতূহলটা আবার সামনে এসে দাঁড়ালো। যখন বলল, একটা কথা বড় জানতে ইচ্ছে করছে রেবেলা। কি? রেবেলা প্রশ্ন করল। তুমি না হলে কেমন করে? তখনই তো বলেছি সে কথা শুনে তোমার লাভ নেই। লাভ লোকসানের কথা নয়, মানে। রেবেলা বুঝল জোহনের কৌতূহলটা অদম্য হয়ে উঠেছে। একটু ভেবে নিষ্পৃহ সুরে বলল, শুনবার যখন এতই ইচ্ছে তখন শোনো। বাবা মারা যাবার পর সাবন্তবাদী থেকে মা আর আমি গেলাম পুনে, সেখান থেকে রত্নগিরি, তারপর আজাগাঁও। আত্মীয়দের বাড়ি 2-4 দিনের বেশি থাকতে পারিনি। আজাগাঁওয়ে এসে নিরুপায় হয়ে চলে এলাম ইংরেজায়। সেখানে দুজনে মিলে সন্ন্যাস নিলাম। মাস কয়েক ছিলাম আজাগাঁওতে, তারপর আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হলো। সেই থেকে এখানেই আছি। জোহনের জন্যেই একদিন তাদের সাবন্তবাদী ছাড়তে হয়েছিল, কিন্তু সেই কথা একবারও বলেনি রেবেলা। জোহন সম্বন্ধে কোনো ক্ষোভ, অভিযোগ বা রাগ কিছুই নেই তার। নত চোখে কিছুক্ষণ খাবার নাড়াচাড়া করল জোহন, তারপর বলল, রেবেলা, তোমার মা কোথায়? নেই, কমাস আগে মারা গেছে। এরপর
কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ এক সময় বাইরের আকাশের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ল রেবেলা। বলল, আমাকে এবার যেতে হবে, তুমি খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করো। বলতে বলতে সে উঠে দাঁড়ায়। কাজ আছে নাকি রেবেলা? হ্যাঁ, সাতপুরার ওপাশে আদিবাসীদের খান কয়েক গ্রাম আছে, সেখানে কলেরা লেগেছে। রাত্রিবেলা ওখানে গিয়ে থাকতে হবে। চলি, কাল আবার দেখা হবে। জোহন চকিত হয়ে উঠল। ওই গ্রামগুলোতে আত্মগোপন করবার জন্যই তো সেখানে এসেছে। অন্যমনস্কের মতো বলল, কলেরা লেগেছে? হ্যাঁ, এশিয়াটিক কলেরা। 5 দিনে 10খানা গ্রামের 40 জনের মতো মারা গেছে। তাহলে তো ওদিকে যাওয়া বিপদ। বিপদ বই কি। কিছুক্ষণ ভেবে জোহন বলল, দেখো রেবেলা, আমি খুব ক্লান্ত। তোমাদের এখানে যদি 2-3 থাকি, আপত্তি আছে? রেবেলা বলল, না না, আপত্তি কিসের? এখানকার বড় পাদ্রী ফাদার অ্যান্ড্রিউজকে একবার শুধু জানাতে হবে। আচ্ছা আচ্ছা, আমি জানিয়ে রাখবো কোনো। জোহন আসার পর একে একে 3টে দিন কেটে গেছে। এর মধ্যে বার 2 মাত্র দেখা হয়েছে রেবেলার সঙ্গে। আদিবাসী গ্রামের মহামারী নিয়ে সে খুব ব্যস্ত এবং উদ্বিগ্ন। বসে কথা বলবার অবকাশ হয়নি। দিনরাতি তার গ্রামে গ্রামে সেবা করে কেটে যায়। গির্জায় ফিরে স্নান সেরে নাকে মুখে 4টি গুঁজেই ফের দৌড় লাগায়। 4র্থ দিন ভোরবেলা জোহনের ঘুম ভাঙিয়ে রেবেলা বলল, একটা সাহায্যের জন্য তোমার কাছে এসেছি। কি? মিমুড়ের মতো জিজ্ঞেস করল জোহন। কলেরার দাপট ক্রমাগতই বেড়ে চলেছে। এদিকে আমাদের লোকজনও তেমন নেই। এই গ্রাম সামলাতে সামলাতে ও গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। তাই বড় ফাদার বলছিলেন, তুমি যদি আমাদের সঙ্গে কদিন গ্রামে যাও, বড় ভালো হয়। অবশ্য ভয়ের কিছু নেই। যাবার আগে যাতে তোমার অসুখ না হয় সেজন্য ইঞ্জেকশন দিয়ে দেওয়া হবে। একটু ইতস্তত করে জোহন বলল, আচ্ছা, বেশ, যাব। সেই যে জোহন এসেছিল, তারপর 1টা বছর পার হয়ে গেছে। এর ভিতর গির্জা ছেড়ে আর যাওয়া সম্ভব হয়নি তার। কলেরা সেবা দিয়ে একটা বিচিত্র জীবন শুরু করেছিল সে। সমানে তার জেদ টেনে চলেছে। বিবেকহীন নিষ্ঠুর খুনি পশুটা ইদানিং রেবেলার সঙ্গে কোথাও মহামারীর খবর পেলেই সেবা করতে ছোটে। দূরের গ্রামগুলিতে খ্রিস্ট মাহাত্ম্য প্রচার করতেও যায়। আর সারাদিনের কাজের শেষে গির্জার চূড়োটার দিকে তাকিয়ে ভাবতে বসে, একদিন হয়তো রক্তের দাগ শুকে শুকে যেমন সাপদ আসে, তেমনি তার খোঁজে পুলিশ আসবে। সেজন্য আজ আর বিচলিত নয় জোহন। জোহন শুধু ভাবে, একদিন কি উন্মত্তের মতোই না রেবেলাকে পেতে চেয়েছিল সে। সেদিন পাওয়া হয়নি, কিন্তু আজ যখন রেবেলার সঙ্গে দূর গ্রামগুলোতে যায়, তখন মনে হয় সেদিনের না পাওয়াটা আজ কত বড় পাওয়া হয়ে ফিরে এসেছে। জোহন ভাবে, সেদিন রেবেলাকে পেলে কতটুকুই বা পেত, আর আজ জগতে পাওয়ারও কত রকম ফের। শেষ হলো আজকের গল্প, প্রফুল্ল রায়ের লেখা গল্প পাওয়া। খুব সুন্দর একটি গল্প, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। কি এক পরশ পাথরের ছোঁয়ায় জোহন বদলে গেল। তার মতো মানুষও বদলে যায়। তার পাশবিক সত্তার মধ্যে কোন মানবদরদী সত্তা জেগে উঠল, বেঁচে উঠল।
আর রিবেলাকে সে যেভাবে পেল, সেই পাওয়া চিরন্তন, সেই পাওয়ার কোনো তুলনা হয় না। কেমন লাগলো আপনাদের এই গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ পুরো শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন এবং নিয়মিত নতুন নতুন গল্প শুনতে থাকুন। আপনাদের সকলকেই বলছি, নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন এবং দিনের যে কোনো একটি সময়, আপনাদের অবসরের সময়, আমার কবিতা পাঠ চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করবেন। কারণ এই চ্যানেলে প্রতিদিনই আমি চেষ্টা করছি অন্তত একটি করে নতুন গল্প পড়ে শোনাতে আপনাদের। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।